আমার জ্যেষ্ঠ ভ্রাতা প্রতিদিন গৃহে কলহ করিতেন এবং বলিতেন তিনি বিবাহ করিতে চান। শেষ পর্যন্ত জ্যেষ্ঠ ভ্রাতার বিবাহ সম্পন্ন হইল, কিন্তু বিবাহের প্রথম রাত্রিতেই আমার ভ্রাতৃজায়া মৃত্যুবরণ করিলেন। কিছু মাস পরে আমরা জ্যেষ্ঠ ভ্রাতার পুনরায় বিবাহ দিলাম, কিন্তু আশ্চর্যজনকভাবে এইবারও ভ্রাতৃজায়া বিবাহের প্রথম রাত্রিতেই মারা গেলেন। এসব কেন ঘটিতেছে জানিবার জন্য আমরা জ্যেষ্ঠ ভ্রাতার আবার বিবাহ দিলাম, আর বিবাহের প্রথম রাত্রে জ্যেষ্ঠ ভ্রাতা ও ভ্রাতৃজায়ার উপর নজর রাখিবার জন্য আমি তাহাদের কক্ষে লুকাইয়া পড়িলাম। তাহার পর আমি দেখিলাম জ্যেষ্ঠ ভ্রাতা কক্ষে প্রবেশ করিয়া কিছু একটা ভক্ষণ করিয়া আমার ভ্রাতৃজায়ার সাথে কথা বলিতেছে। আজ প্রভাত থেকেই আমার জ্যেষ্ঠ ভ্রাতা অনেক কলহ করিয়া গৃহ মাথায় তুলিতেছিলেন। তিনি মাতাকে বলিতেছিলেন তিনি বিবাহ করিতে চান, কিন্তু আমার মাতা জ্যেষ্ঠ ভ্রাতার বিবাহ দিতে চাহিতেছিলেন না, কারণ জ্যেষ্ঠ ভ্রাতা বেকার ছিলেন। গ্রামের সকলেই জানিত যে জ্যেষ্ঠ ভ্রাতা কিছু করেন না। সেটা জানিবার পর কে তাহার কন্যার সাথে জ্যেষ্ঠ ভ্রাতার বিবাহ দিবে? কিন্তু জ্যেষ্ঠ ভ্রাতা প্রতিদিন এই লইয়া গৃহে কলহ আরম্ভ করিলেন। তিনি আসিলে মাতা বাধ্য হইয়া গ্রামে জ্যেষ্ঠ ভ্রাতার বিবাহের কথাটা তুলিলেন, কিন্তু গ্রামের কেউই রাজি হইল না। ইহাতে জ্যেষ্ঠ ভ্রাতা আরও ক্রুদ্ধ হইলেন। তিনি বলিতে লাগিলেন মাতা ইচ্ছা করিয়াই তাহার বিবাহ দিতেছেন না। একদিন আমাদের গ্রামের একজন জননী তাহার কন্যা নাদিরার বিবাহ আমার জ্যেষ্ঠ ভ্রাতার সাথে দিতে রাজি হইয়া গেলেন। রেহানা জননী একজন বিধবা ছিলেন, তাহাকে সাহায্য করিবার কেহ ছিল না। যখন তিনি জানিতে পারিলেন মাতা কোনো দেনা পাওনা ছাড়াই গৃহে কন্যা লইয়া আসিবেন, তখন জননী সঙ্গে সঙ্গেই এই বিবাহে রাজি হইয়া গেলেন। নাদিরার একটা কম বয়সী মেয়ে ছিল, সে দেখিতে খুব সুন্দরী ছিল। আমরা কখনো ভাবি নাই যে জ্যেষ্ঠ ভ্রাতার জন্য এমন সুন্দরী একটা বধূ পাইব। কিছুদিন পরে জ্যেষ্ঠ ভ্রাতা বিবাহ করিয়া আমাদের গৃহে পদার্পণ করিলেন। সকলেই বলিতেছিল যে জ্যেষ্ঠ ভ্রাতার ভাগ্যটা নাকি খুব ভালো, ওর মতো পুত্র এমন সুন্দরী একটা বধূ পাইয়াছে। কিন্তু ভাগ্য আরেকটা অন্য খেলা খেলিল। বিবাহের পরের দিন প্রভাতেই অনেক ভ্রাতা চিৎকার করিয়া বলিতে লাগিলেন বধূ এই পৃথিবী ছাড়িয়া চলিয়া গিয়াছেন। ইহা শুনিয়া আমরা কাঁপিয়া উঠিলাম। গত রাত্রেই আমরা একটা জলজ্জান্ত হাসি খুশি সুন্দরী কন্যাকে ফুলশয্যার কক্ষে পাঠাইলাম, আর আজ সেই পৃথিবীতে নাই। ইহা কি করিয়া হইতে পারে? অনেক জ্যেষ্ঠ ভ্রাতা খুব কান্দিতেছিলেন। গ্রামের সকলে জ্যেষ্ঠ ভ্রাতার নামে উল্টোপাল্টা বলিতে লাগিল। কারো বিশ্বাস হইতেছিল না যে একজন কম বয়সী কন্যা তাহার বিবাহের প্রথম রাত্রিতেই মারা গিয়াছে। গ্রামের লোকেরা প্রথম হইতে অনেক ভ্রাতাকে পছন্দ করিত না। তাহার পর এই ঘটনার পর জ্যেষ্ঠ ভ্রাতা গ্রামের লোকেদের কাছে আরও খারাপ হইয়া গেলেন। পুরো গৃহে শোক পালিত হইতেছিল। নাদিরার মাতা তো অজ্ঞান হইয়া পড়িয়াছিলেন। বেনারসি পরে নাদিরাকে একটা ফুটফুটে বধূ লাগিতেছিল, কিন্তু তাহার শরীরে প্রাণ ছিল না। কেহ বুঝিতে পারিতেছিল না যে তাহার সঙ্গে কি ঘটিয়াছিল। তিনি কি করিয়া মারা গেলেন? কক্ষে তো কেবল বধূ আর জ্যেষ্ঠ ভ্রাতাই ছিলেন। কি ঘটিয়াছে সেটা কেবল জ্যেষ্ঠ ভ্রাতাই বলিতে পারিবেন, কিন্তু অনেক জ্যেষ্ঠ ভ্রাতা একেবারে নীরব। আমার সর্বাপেক্ষা বড় জ্যেষ্ঠ ভ্রাতার নাম ইরফান। তিনি বলেন আমি তো আগেই বলিয়াছিলাম এই অকর্মণ্য পুত্রের বিবাহ না দিতে, কিন্তু তুমি তো পুত্রের ভালোবাসায় অন্ধ হইয়াছিলে। এবার দেখো সে কিভাবে একটা কম বয়সী কন্যাকে মৃত্যুর মুখে ঠেলিয়া দিল। ইরফান জ্যেষ্ঠ ভ্রাতার কথা শুনিয়া মাতা কাঁপিয়া উঠিলেন। বলিলেন তুই ওর নিজের জ্যেষ্ঠ ভ্রাতা হইয়া যদি তাহার নামে এসব কথা বলিস, তাহলে গ্রামের লোকেরা কি বলিবে? সকলে আমার পুত্রকে আমার পুত্রবধূর মৃত্যুর জন্য দায়ী করিতেছে। এমনটা না হয় যে কেহ থানায় গিয়া সংবাদ দিয়ে আসে। সত্যটা একমাত্র অনিক আর আল্লাহই ভালো জানেন, কিন্তু আমি আমার পুত্রকে কারাগারের পিছনে দেখিতে পারিব না। মাতার কথা শুনিয়া ইরফান জ্যেষ্ঠ ভ্রাতা নীরব হইয়া গেলেন, কিন্তু তাহার কথাটা আমার মাথায় ঘুরিতে লাগিল। তিনি তো ভুল কিছু বলেন নাই, এমন কিছু একটা ঘটিয়াছে যেটা কেহ জানে না। অনেক জ্যেষ্ঠ ভ্রাতা তো বধূ মারা যাইবার পর নিজেকে কক্ষে বন্ধ করিয়া রাখিয়াছেন। তিনি আগেই বলিতেছিলেন তিনি জানেন না নাদিরা কি করিয়া মারা গেলেন। তাহার মনটা খুব খারাপ ছিল। কিছু মাস পর সকলে খানিকটা ঠিক হইল। অনেক ভ্রাতা আবার মাঠে গিয়া কর্ম করিতে আরম্ভ করিলেন। গ্রামের সকলে এই ঘটনাটা মন হইতে মুছিয়া ফেলিয়াছিল। তাহারা নাদিরার কথা আর মনে করিত না, কারণ তাহারা জানিত যে এরূপ ঘটনা গ্রামেগঞ্জে প্রায়ই ঘটিতে থাকে। গ্রামের মানুষেরা পুরনো ঘটনা বেশিদিন মনে রাখে না, তাহারা সেগুলোকে পিছনে ফেলিয়া রোজকার জীবনযাপনে ব্যস্ত হইয়া পড়ে। তাহার পর একদিন এমন একটা ঘটনা ঘটিল যেটা লোককে এই ঘটনাটা আবার মনে করাইয়া দিল, যেটা শুনিলে আপনারা বিশ্বাস করিতে পারিবেন না। আমার নাম লিজা। আমি বরিশালের একটা ছোট্ট গ্রামের বাসিন্দা। আমার 2 জ্যেষ্ঠ ভ্রাতা আছেন, আমি তাহাদের একমাত্র ভগিনী।
আমার বড় জ্যেষ্ঠ ভ্রাতা ইরফান খুব কর্মঠ আর বড় মনের মানুষ ছিলেন, কিন্তু তাহার অনুজ ভ্রাতা অনিক তাহার একদম বিপরীত ছিলেন। তিনি ছোট বয়স হইতেই বিদ্যালয় ছাড়িয়া দিয়া গ্রামের ক্ষেতগুলোকে তাহার খেলার মাঠ বানিয়া ফেলিয়াছিলেন। তিনি সারাদিন খেলিয়া বেড়াইত। ইহাতে পিতা ওর উপর খুব ক্রুদ্ধ হইতেন। পিতার মনে হইত যে অনেক ভ্রাতা বড় হইলে শুধরাইয়া যাইবেন, তাহার দায়িত্ব জ্ঞান হইবে। কিন্তু পিতা অনেক ভ্রাতার শুধরাইবার অপেক্ষা করিতে করিতেই এই পৃথিবী ছাড়িয়া চলিয়া যান। যত দিন যাইতেছে ততই অনেক ভ্রাতা আরও বিশৃঙ্খল হইয়া যাইতেছেন। তিনি পাঠ্যাশোনাও করেন নাই, আর তাহার মধ্যে কোনো গুণও ছিল না। আমাদের পিতা আমাদের জন্য অনেক জমি জমা আর অর্থ করিয়া গিয়া রাখিয়াছেন, কিন্তু অনেক ভ্রাতা পিতার জমি জমা আর চাষাবাদ লইয়া মাথা ঘামাইতেন না। বড় জ্যেষ্ঠ ভ্রাতা ইরফান পিতার জমিজমা দেখাশোনা করিতেন, সেখানে চাষাবাদ করিতেন। মাতা অনেক ভ্রাতাকে বোঝাইতে বোঝাইতে ক্লান্ত হইয়া গিয়াছিলেন, আর তাই তাহাকে তাহার মতন ছাড়িয়া দিয়াছিলেন। অনেক ভ্রাতা কিছু একটা নেশা ধরিয়াছিলেন, তিনি অনেক রাত্রে করিয়া গৃহে ফিরিতেন। তাহার পর একদিন মাতা ইরফান জ্যেষ্ঠ ভ্রাতার সাথে একটা সুন্দরী কন্যার বিবাহ দিলেন। বিবাহের রাত্রে অনেক ভ্রাতা খুব গণ্ডগোল করিয়াছিল। মাতাকে বলিয়াছিল, তুমি কেবল ইরফান জ্যেষ্ঠ ভ্রাতার খেয়াল রাখো, আমার কথা ভাবো না। কি হইতো যদি তুমি আমার আর জ্যেষ্ঠ ভ্রাতার একসাথে বিবাহ দিতে, তাহলে তো গৃহে দুটো বধূ আসিত। অনেক ভ্রাতার কথা শুনিয়া মাতা ক্রুদ্ধ হইলেন, বলিলেন, তুই এখনও নিজের পায়ে দাঁড়াসনি, কে তাহার কন্যাকে একটা বেকার পুত্রের সাথে বিবাহ দিবে? তুই গ্রামের লোকেদের কাছে আমাদের মান সম্মান কিচ্ছু রাখিসনি। সকলে বলে অনেক সারাদিন খালি ঘুরিয়ে বেড়ায় আর নেশা করে। মাতার কথা শুনিয়া অনেক ভ্রাতার ক্রোধ আরও বর্ধিত হইল। তিনি পুরো গৃহ ওলটপালট করিয়া দিলেন। যা হাতের সম্মুখে পাইতেছিলেন তাই ভাঙিতে লাগিলেন। মাতা বিরক্ত হইয়া তাহার কক্ষে চলিয়া গেলেন, আর আমিও নিজের কক্ষে চলিয়া গেলাম। কিন্তু মাঝরাত্রে একটা অদ্ভুত ঘটনা ঘটিল। আমি যখন জল পান করিতে কক্ষের বাইরে আসিয়াছিলাম, তখন আমি দেখিলাম অনেক ভ্রাতা ইরফান জ্যেষ্ঠ ভ্রাতার কক্ষের বাইরে আড়ি পাতিতেছেন। তিনি ইরফান জ্যেষ্ঠ ভ্রাতার কক্ষে উঁকি মারিবার চেষ্টা করিতেছেন। আমি জানিতাম ইহা কতটা ভুল কাজ। ইহা যদি ইরফান জ্যেষ্ঠ ভ্রাতা জানিতে পারেন, তাহলে গৃহে আবার একটা বড় কলহ হইবে। আমি অনেক ভ্রাতার হাত ধরিয়া টানিতে টানিতে আমার কক্ষে লইয়া আসিলাম। অনেক ভ্রাতা ক্রুদ্ধ হইয়া বলিতে লাগিলেন, তোমরা তো আমার বিবাহ দিবে না, আমি আমার আবেগকে কি করিয়া চাপাইয়া রাখিব? আমারও তো ইচ্ছে করে একটা জীবন সঙ্গিনী পাইতে, যে আমার পত্নী হইয়া এই গৃহে আসিবে। কিন্তু মাতার এই লইয়া কোনো মাথা ব্যথা নাই। আমি অনেক ভ্রাতাকে ভালোভাবে বোঝাইবার চেষ্টা করিলাম। বলিলাম, দেখো জ্যেষ্ঠ ভ্রাতা, কোনো পিতা তাহার কন্যাকে একটা বেকার পুত্রের সাথে বিবাহ দিবে না। তুমি যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াচ্ছ, তোমার বিবাহ কি করিয়া হইবে? গ্রামের লোকেরাও তোমাকে খারাপ ভাবে, তাহলে মাতা কারো গৃহে তোমার সম্বন্ধ লইয়া কি করিয়া যাইবেন? আমার কথা শুনিয়া অনেক ভ্রাতা কিছুক্ষণ আমার দিকে তাকাইয়া রহিলেন। তাহার পর বলিলেন, আমি যদি ভালো হইয়া যাই, তাহলে আমার বিবাহ হবে তো? তখন আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে একটা শিশু পুত্রের মতো মনে হয়, যে নিজের জেদ মেটাইবার জন্য সব কিছু করতে পারে। আমি বলিলাম, আমি কথা দিতেছি যে এমনটা যদি হয়, তাহলে আমি নিজে তোমার জন্য পত্নী অন্বেষণ করিয়া আনিব, কিন্তু তাহার আগে তোমাকে নিজেকে বদলাইতে হইবে। এই শুনিয়া তিনি নিজের কক্ষে চলিয়া গেলেন। আমার মনে হইল এবার তিনি নিশ্চয়ই নিজেকে বদলাইয়া ফেলিবেন। পরের দিন প্রভাতে অনেক ভ্রাতা ইরফান জ্যেষ্ঠ ভ্রাতাকে বলেন তিনি খেতে গিয়া কর্ম করিতে চান। তিনি বলেন, জ্যেষ্ঠ ভ্রাতা, তোমার তো নূতন বিবাহ হইয়াছে, তুমি এখন গৃহে ভ্রাতৃজায়ার সঙ্গে সময় কাটাও, ক্ষেতের কাজটা আমি সামলাইয়া লইব। ইহা শুনিয়া ইরফান জ্যেষ্ঠ ভ্রাতা হাসিতে থাকেন, ভাবেন অনেক ভ্রাতা নিশ্চয়ই নেশা করিয়াছেন, তাই এসব বলিতেছেন। কিন্তু কিছুক্ষণ পর মাতা আর ইরফান জ্যেষ্ঠ ভ্রাতা উভয়েই বুঝিতে পারেন যে অনেক ভ্রাতা নেশা করেন নাই, আর তিনি মজাও করিতেছেন না, তিনি আমাকে দেওয়া কথা রাখিতেছেন। ইরফান জ্যেষ্ঠ ভ্রাতা বলেন, অনেক, আমি তোর উপর ভরসা করিতে পারিতেছি না, তাই তোকে একা ছাড়িতে পারিব না। তোর যদি যাইতে হয়, তুই আমার সঙ্গে চল। অনেক ভ্রাতার সঙ্গে সঙ্গেই রাজি হইয়া গেলেন, আর পরের দিন হইতে ইরফান জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে খেতে যাইতে আরম্ভ করিলেন। অনেক ভ্রাতা খুব ভালোভাবে কর্ম করিতেছিলেন। কিছুদিন পর তিনি আবার মাতাকে বলেন তিনি বিবাহ করিতে চান। ভ্রাতা বলেন, মাতা, এখন তো আমি মন দিয়া কর্ম করিতেছি, এখন আমারও বিবাহ দিয়ে দাও। প্রথমে মাতা না করিয়া দেন, কিন্তু তাহার পর তিনি বুঝিতে পারেন যে অনেক ভ্রাতা সত্যি নিজেকে পাল্টাইয়া ফেলিয়াছেন।
গ্রামের লোকেরাও ইহা বুঝিতে পারে। যেই মাতার সঙ্গে দেখা করে সেই বলে আপনার অনুজ পুত্র এখন শুধরাইয়া গিয়াছেন, আর তাই গৃহে রোজগার কলহ হইতে নিষ্কৃতি পাইতে মাতা অনেক ভ্রাতার জন্য কন্যা দেখিতে আরম্ভ করিলেন। কিন্তু কে জানে আল্লাহর কি ইচ্ছা, অনেক ভ্রাতার পত্নী বিবাহের প্রথম রাত্রিতেই মারা গেলেন। তাহার পর গ্রামে অনেক ভ্রাতাকে লইয়া আবার চর্চা আরম্ভ হইল। ইহা ওর কাছে একটা বড় ধাক্কা। কিছু মাস পর তিনি যখন আবার নিজেকে সামলাইয়া খেতে কর্ম করিতে আরম্ভ করিলেন, তখন তিনি মাতার কাছে আবার বিবাহ করিবার আবদার করিলেন। মাতা জ্যেষ্ঠ ভ্রাতার কাছে হাত জোড় করিয়া বলিলেন তিনি আর কারো কন্যাকে তাহার গৃহে পত্নী করিয়া আনিতে চান না। ইহা শুনিয়া জ্যেষ্ঠ ভ্রাতা আবার আগের মতন কলহ আরম্ভ করিলেন। বলিতে লাগিলেন নাদিরার মৃত্যুর জন্য তিনি দায়ী নন, তিনি জানেন না তাহার কি ঘটিয়াছিল। জ্যেষ্ঠ ভ্রাতা মাতার উপর চাপ দেন আর বলেন তিনি যদি তাহার আবার বিবাহ না দেন তাহলে তিনি কোনো ভুল কর্ম করিয়া বসিবেন। তাই মাতা আর কি করিবেন? বড় জ্যেষ্ঠ ভ্রাতার পত্নী মিথিলা আমাদের গৃহে থাকিতেন, আর অনেক ভ্রাতা তাহার দিকে অদ্ভুতভাবে তাকাইয়া থাকিতেন। মাতারও মনে হইল যে তিনি যদি আবার জ্যেষ্ঠ ভ্রাতার বিবাহ না দেন তাহলে তিনি কোনো ভুল কর্ম করিতে পড়িতে পারেন। তিনি একটা কম বয়সী পুত্র আর খুব আবেগপ্রবণ। মাতার ভয় ছিল যে অনেক ভ্রাতা নিজের মনের চাহিদাগুলো মেটাইতে ভুল কিছু না করিয়া বসেন। তাই মাতা গ্রামবাসীদের কাছে আবার জ্যেষ্ঠ ভ্রাতার বিবাহের প্রস্তাব রাখিলেন। নাদিরার মৃত্যুর কথাটা আবার গ্রামবাসীদের মনে পড়িয়া যায়। সকলে বলে অনেকের আগের বধূটা যেভাবে মারা গিয়াছে তাহার পর ওর সঙ্গে আবার কে তাহার কন্যার বিবাহ দিবে? কিন্তু মাতা সবার কাছে গিয়ে গিয়ে বলিতে থাকেন যে অনেক আগের থেকে অনেক বদলাইয়া গিয়াছে, সে আর আগের মতন নেশা করে না। তাহার পর একদিন মাতার চেষ্টা সফল হইল। গ্রামের কবি নামক একজন তাহার কন্যা রেখার বিবাহ জ্যেষ্ঠ ভ্রাতার সাথে দিতে রাজি হয়, এই ভাবিয়া যে জ্যেষ্ঠ ভ্রাতার কাছে অনেক টাকা পয়সা আছে, তাহার কাছে গৃহ জমিজমা টাকা পয়সা সব আছে। তাই তিনি ভাবিয়াছিলেন তাহার কন্যা সুখ স্বাচ্ছন্দ্যের জীবন কাটাইতে পারিবে। কিন্তু তিনি আর কি জানিতেন যে তাহার কন্যা একটা দিনও সেই সুখ ভোগ করিতে পারিবে না। জ্যেষ্ঠ ভ্রাতার দ্বিতীয়বার বিবাহ দিবার আগে মাতা অনেক প্রার্থনা করিলেন, দরিদ্রদের নিমন্ত্রণ দিয়া খাওয়াইলেন, চেষ্টা করিলেন যেন কারো দৃষ্টি না লাগে। পুত্রের সুখের জন্য একজন মাতার যা যা করা সম্ভব মাতা সব করিলেন। তাহার পর রেখাকে গৃহের বধূ করিয়া আনিলেন। বিবাহের প্রথম রাত্রে জ্যেষ্ঠ ভ্রাতা তাহার কক্ষে যাইবার আগে মাতা তাহাকে ডাকিয়া পাঠাইলেন। তাহার পর স্নেহভরে বোঝাইলেন যে রেখার সাথে সদয় ব্যবহার করিতে, তিনি যেন এমন কিছু না করেন যাহাতে আমাদের উপর আবার কলঙ্ক লাগে। অনেক জ্যেষ্ঠ ভ্রাতা হাসিতে হাসিতে বলেন মাতা, তুমি এমনভাবে বলিতেছ যেন আমি কক্ষে গিয়াই আমার পত্নীর উপর অত্যাচার আরম্ভ করিব। তুমি চিন্তা করিও না মাতা, আমার পত্নীর কিচ্ছু হইবে না। আমার মনে হয় নাদিরার আয়ু কম ছিল, তাই সে আমাদের ছাড়িয়া চলিয়া গিয়াছে। অনেক জ্যেষ্ঠ ভ্রাতা নিজের কক্ষে চলিয়া গেলেন। মাতা খুব ভয়ে ভয়ে ছিলেন। মিথিলা ভ্রাতৃজায়া বহুবার মাতাকে বলিয়াছিলেন যে অনেক জ্যেষ্ঠ ভ্রাতার দ্বিতীয় বিবাহ দেওয়া একেবারেই উচিত হয় নাই, তাহার পত্নী লইয়া গৃহ করিবার কোনো যোগ্যতা নাই। আর ভ্রাতৃজায়ার কথা সত্যি প্রমাণিত হইল, যখন সকালবেলা অনেক জ্যেষ্ঠ ভ্রাতা তাহার কক্ষ হইতে কাঁদিতে কাঁদিতে বাহির হন। বাহির হইয়া আসিয়া আমাদিগকে বলেন রেখা আর এই পৃথিবীতে নাই। ইহা শুনিয়া আমাদের সবার হুঁশ উড়ে গেল। মাতা তো অজ্ঞান হইয়া পড়িলেন। আমিও বুঝিতে পারিতেছিলাম না যে জ্যেষ্ঠ ভ্রাতা এসব কি বলিতেছেন। তিনি তো কাঁদিয়া কাঁদিয়া নিজের খুব খারাপ অবস্থা করিয়া ফেলিয়াছেন। বড় জ্যেষ্ঠ ভ্রাতা জ্যেষ্ঠ ভ্রাতাকে বহু কথা শোনান, তাহার সাথে সাথেই মাতাকেও দোষারোপ করেন যে তিনি আবার কেন অনেক জ্যেষ্ঠ ভ্রাতার বিবাহ দিলেন। রেহানা জননী তো একজন দরিদ্র বিধবা ছিলেন, তাই তাহার কন্যার মৃত্যুর পর তিনি কোনো হাঙ্গামা করেন নাই, তিনি নীরব ছিলেন। কিন্তু কবি মামা তো তাহার কন্যার মৃত্যুর সংবাদ পাইয়া তাণ্ডব আরম্ভ করিলেন। আমরা যে ভয়টা পাইতেছিলাম সেটাই হইল।
গ্রামে কোনো কথাই চাপা থাকে না। কিছুক্ষণ পর আমাদের গৃহের বাহিরে লোকজন জড়ো হইল। যাহারা যাহারা শুনিয়াছিল যে রেখা মারা গিয়াছে, তাহারা সকলে অনেক জ্যেষ্ঠ ভ্রাতাকে খুব গালিগালাজ করিল। সকলে বলিতেছিল, অনেক নিশ্চয়ই নেশা করিয়া রাত্রে কিছু একটা করিয়াছে, যার জন্য তাহার পত্নীগুলি মরিতেছে। কবি তো জ্যেষ্ঠ ভ্রাতার কলার ধরিয়া তাহাকে খুব মারিল, কিন্তু অনেক জ্যেষ্ঠ ভ্রাতা কেবল একটা কথাই বলিতে থাকিল, যে তিনি কিছু করেন নাই, তিনি কাউকে মারেন নাই, তিনি তো নিজেও জানেন না রেখা কি করিয়া মারা গেলেন, তাহার নিজেরও খুব কষ্ট হইতেছে। কবি তো বলিয়াছিল যে সে পুলিশের কাছে যাইবে আর অনিকের বিরুদ্ধে সংবাদ দিবে, তাহাকে জেলের ভাত খাওয়াইবে, কিন্তু বড় জ্যেষ্ঠ ভ্রাতা কোনো রূপে তাহার হাতে পায়ে ধরিয়া এই ব্যাপারটা মিটাইয়া নিলেন। তিনি মাতাকে পরিষ্কার বলিয়া দিলেন অনিককে বুঝাইয়া দিতে যে আর তাহার বিবাহ হওয়া সম্ভব নহে, তাহার গৃহ হইতে বাহির হওয়ারও দরকার নাই, কারণ গ্রামের সকলে এখন তাহার শত্রু হইয়া উঠিয়াছে। কিন্তু এই বিষয়টা রহস্যই রহিয়া গেল যে নাদিরার পর রেখাও কি করিয়া বিবাহের প্রথম রাত্রিতেই মারা গেলেন। অনেক জ্যেষ্ঠ ভ্রাতার ভাগ্যে কি ইহাই লেখা ছিল? কেহ ওর চরিত্রের দিকে অঙ্গুলি তুলিতেছে, তো কেহ আবার তাহার ভাগ্যের দিকে। অনেক জ্যেষ্ঠ ভ্রাতা কিছুদিন গৃহেই রহিলেন, কিন্তু একটা যুবক পুরুষ কতদিন আর গৃহের চার দেওয়ালের মধ্যে বন্দী থাকিতে পারে? বড় জ্যেষ্ঠ ভ্রাতার আপত্তি থাকা সত্ত্বেও তিনি আবার চাষাবাদ করিতে আরম্ভ করিলেন। প্রথম কয়েকদিন তো গ্রামের লোকেরা অনেক জ্যেষ্ঠ ভ্রাতার নামে অনেক কথা বলিল, অনেক হাঙ্গামা করিল, কিন্তু কিছুদিন পর সকলে এসব ভুলিয়া আবার নিজেদের দৈনন্দিন জীবনে ব্যস্ত হইয়া পড়িল। আবার একটা বড় সমস্যা দেখা দিল, যখন অনেক জ্যেষ্ঠ ভ্রাতা আবার মাতাকে তাহার বিবাহের কথা বলেন। তিনি বলেন বিবাহ না করিয়া তিনি থাকিতে পারিবেন না, তাহার আবেগ তাহাকে ভুল কর্ম করিতে প্ররোচিত করিতেছে। তাহার মাতার উচিত ভালোভাবে তাহার মনের ইচ্ছাটা পূরণ করা। অনেক জ্যেষ্ঠ ভ্রাতার কথা শুনিয়া মাতা উত্তেজিত হইয়া পড়েন। মাতা বলেন, তুই খুব বেহায়া হইয়া গিয়াছিস, মাতার সম্মুখে এসব কথা বলিতে তোর লজ্জা করে না? ইহার আগে দুটি কন্যা তোর জন্য তাহাদের প্রাণ দিয়াছে, আমি আর কাউকে তোর জন্য মরিতে দিব না। মাতার কথা শুনিয়া জ্যেষ্ঠ ভ্রাতা বলেন, তুমি এসব কি কথা বলিতেছ মাতা? আমি কোনো কন্যার সাথে খারাপ ব্যবহার করি নাই, কারো ক্ষতি করি নাই। তুমি যদি মাতা হইয়া আমাকে বিশ্বাস না করো, তাহলে বাইরের লোকেরা কি করিয়া আমার বিশ্বাস করিবে? তুমি যদি আমার বিবাহ না দাও, তাহলে আমি ভুল পথে চলিয়া যাইব। জ্যেষ্ঠ ভ্রাতা চিরকালই এই ভয়টা দেখাইয়া আসিতেছেন, আর তিনি জানিতেন এই কথাটা শুনিয়া মাতা রাজি হইয়া যাইবেন। মাতা বলেন, আমি যদি তোর বিবাহ দিতেও চাই, তাহলে এখন কে তাহার সাথে তাহার কন্যার বিবাহ দিবে বল? জ্যেষ্ঠ ভ্রাতা বলেন, তুমি অন্য কোনো গ্রাম হইতে বা তোমার কোনো আত্মীয়ের গৃহ হইতে কন্যা লইয়া আসো। মাতা খুব চিন্তায় পড়িয়া গেলেন। মাতা বলিলেন, ঠিক আছে অনিক, আমি এই শেষবারের মতো তোর বিবাহের ব্যবস্থা করিতেছি, কিন্তু এইবারও যদি কিছু হয়, তাহলে বিবাহ করিবার কথা তাহাকে চিরকালের মতন মাথা থেকে বাহির করিয়া দিতে হইবে। বড় জ্যেষ্ঠ ভ্রাতার কানে যখন এই কথাটা গেল, তখন তিনি মাতাকে হাত জোড় করিয়া বলিলেন, মাতা, আগেরবার আমি অনেক কষ্টে কবি মামার হাত হইতে তোমার পুত্রকে বাঁচাইয়াছি, সমস্ত গ্রামে আমাদের বদনাম হইয়া গিয়াছে, এবার আর নিজের আত্মীয়দের কাছে আমাদের বদনাম করিও না। মাতা বলেন, ইরফান, তুই তো জানিস অনেক আগে হইতে কতটা পাল্টাইয়া গিয়াছে, আমার ভয় হয় আমি যদি তাহার বিবাহ না দিই, তাহলে সে আবার আগের মতন জীবনযাপন আরম্ভ করিবে। ইরফান জ্যেষ্ঠ ভ্রাতার বারবার বারণ করা সত্ত্বেও মাতা অন্য একটা গ্রামে নিজের একটা পরিচিত গৃহের কন্যার সাথে অনেক জ্যেষ্ঠ ভ্রাতার বিবাহ ঠিক করিলেন। মেয়েটার নাম ছিল তানিশা। তাহার বয়স একটু বেশি ছিল, সে গ্রামের বাকি মেয়েদের মতন সুন্দর দেখতে ছিল না, তাই এতদিন তাহার বিবাহ হয় নাই। মাতা যখন তানিশার সাথে তাহার পুত্র অনিকের বিবাহ দিতে চাহিলেন, তখন তানিশার মাতা পিতা খুশি হইয়া হ্যাঁ বলিয়া দিল, আর আমরা তানিশাকে অনেক জ্যেষ্ঠ ভ্রাতার তৃতীয় পত্নী হিসাবে গৃহে আনিলাম। মাতা অনেক জ্যেষ্ঠ ভ্রাতার তৃতীয় বিবাহের কথাটা গ্রামের কাউকে জানিতে দিলেন না। মাতার ভয় ছিল তাহার পুত্রের খুশির উপর আবার কারো দৃষ্টি না লাগিয়া যায়। মাতা বিবাহে কোনো বড় অনুষ্ঠানও করেন নাই, তাই বড় জ্যেষ্ঠ ভ্রাতার পত্নী গৃহেই লাড্ডু বানাইয়া সকলকে খাওয়াইলেন। আমরা সকলে জ্যেষ্ঠ ভ্রাতার বিবাহের আনন্দে লাড্ডু খাইলাম। তাহার পর আমি তাহার পত্নীকে জ্যেষ্ঠ ভ্রাতার কক্ষে বসাইয়া রাখিয়া পাকঘরে দুগ্ধ আনিতে গেলাম।
আমি দেখিলাম জুহি ভ্রাতৃজায়া তখন পাকঘরে। এমনিতে তাহাকে খুব একটা পাকঘরে দেখা যায় না, তাই সেই সময় তাহাকে পাকঘরে দেখিয়া আমি একটু বিস্মিত হইলাম। তিনি লাড্ডু বানাইতেছিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, ভ্রাতৃজায়া, এই লাড্ডুগুলি কার জন্য বানাইতেছ? তিনি বলিলেন, তোমার ইরফান জ্যেষ্ঠ ভ্রাতার জন্য। তাহার লাড্ডু খুব পছন্দ হইয়াছে, তাই তিনি আরও লাড্ডু খাইতে চান। আমি বলিলাম, ঠিক আছে, আমি তানিশা ভ্রাতৃজায়ার কক্ষে এই দুগ্ধের গ্লাসটা রাখিয়া নিদ্রায় যাইয়া পড়িব। কিন্তু আসলে আমার অন্য পরিকল্পনা ছিল। আমি ঠিক করিয়াছিলাম আজকের রাত্রিটা আমি অনেক জ্যেষ্ঠ ভ্রাতার কক্ষে লুকাইয়া থাকিব। আমি জানি কাজটা ঠিক হইবে না, কিন্তু যেভাবে আমার আগের 2 জন ভ্রাতৃজায়া বিবাহের প্রথম রাত্রিতেই মারা গেলেন, আমি তাহার কারণটা জানিতে চাই। আমি যখন দুগ্ধের গ্লাসটা রাখিতে গেলাম, তখন তানিশা ভ্রাতৃজায়া স্নানাগারে ছিলেন। আমি এই সুযোগটা কাজে লাগাইয়া কক্ষের মধ্যে লুকাইয়া পড়িলাম। বেশ কিছুক্ষণ পর অনেক জ্যেষ্ঠ ভ্রাতা কক্ষে আসিলেন। ভ্রাতৃজায়া নিদ্রার ভানভঙ্গি করিয়া খাটের ওপর বসিয়াছিলেন। জ্যেষ্ঠ ভ্রাতা কক্ষে আসিয়া দুগ্ধের গ্লাসটা উঠাইলেন, তাহার পকেট হইতে একটা লাড্ডু বাহির করিয়া দুগ্ধের সাথে খাইতে লাগিলেন। তাহার পর ভ্রাতৃজায়ার দিকে তাকাইলেন। আমি বিস্মিত হইয়া আড়াল হইতে ওদেরকে দেখিতেছিলাম। জ্যেষ্ঠ ভ্রাতা তো আগে লাড্ডু খাইলেন, তাহলে ও আবার লাড্ডু কেন খাইতেছেন? হঠাৎ আমার মাথায় আসিল যে জুহি ভ্রাতৃজায়া আবার নতুন করিয়া লাড্ডুগুলি বানাইলেন। আগের লাড্ডুগুলি সব শেষ হইয়া গিয়াছে মনে হয়। জুহি ভ্রাতৃজায়া অনেক জ্যেষ্ঠ ভ্রাতাকে লাড্ডুটা দিয়েছেন, কিন্তু আমি যতদূর জানি জুহি ভ্রাতৃজায়া অনেক জ্যেষ্ঠ ভ্রাতাকে খুব একটা পছন্দ করেন না, তাহার সাথে বেশি কথাও বলেন না। তাহলে তিনি জ্যেষ্ঠ ভ্রাতাকে আবার লাড্ডু কেন দিলেন? আমার মনে হইতে লাগিল কিছু একটা গোলমাল আছে। আমি একটা বিপদের আভাস পাইতেছিলাম। জ্যেষ্ঠ ভ্রাতা ভ্রাতৃজায়ার নিকট গিয়া তাহার পকেট হইতে আর একটা লাড্ডু বাহির করিয়া যখন ভ্রাতৃজায়াকে দিতে গেলেন, তখন আমার মনে হইল এবার কিছু একটা দুর্ঘটনা ঘটিতে পারে। আমি সঙ্গে সঙ্গে আলমারি হইতে বাহির হইয়া আসিয়া জ্যেষ্ঠ ভ্রাতার হাতটা ধরিয়া ফেলিলাম। জ্যেষ্ঠ ভ্রাতা আমাকে তাহার কক্ষে লুকাইয়া থাকিতে দেখিয়া খুব ক্রুদ্ধ হইলেন। আমাকে 2-4 কথা শুনাইয়া দিলেন, কিন্তু আমি জ্যেষ্ঠ ভ্রাতাকে শান্ত করিয়া তাহাকে বোঝাইলাম আমি কেন এই কক্ষে লুকাইয়াছিলাম। আমি জ্যেষ্ঠ ভ্রাতাকে বলিলাম, আমার মনে হয় এই লাড্ডুটা ঠিক নহে। তিনি বলিলেন, এই লাড্ডুটা তো আমাকে ইরফান জ্যেষ্ঠ ভ্রাতা দিয়েছেন। আমার তাহাকে এটা বলা উচিত ছিল না, কিন্তু তবুও বলিতেছি। জ্যেষ্ঠ ভ্রাতা আমাকে বলিয়াছেন যে ইহা খাইলে শক্তি বাড়ে, আর বিবাহের প্রথম রাত্রে ইহা খাওয়া উচিত। ব্যাপারটা আমায় ভাবাইয়া তুলিল যে ইরফান জ্যেষ্ঠ ভ্রাতা অনেক জ্যেষ্ঠ ভ্রাতার বিবাহ দেওয়া লইয়া এত গোলমাল করিলেন। তিনি তাহার বিবাহের রাত্রে তাহাকে লাড্ডু খাইতে দিলেন, সেটাও আবার তাহার পত্নীকে দিয়া বানাইলেন, যিনি কখনো পাকঘরে প্রবেশ করেন না। আমি জ্যেষ্ঠ ভ্রাতাকে বলিলাম আজ রাত্রে ভ্রাতৃজায়াকে এই লাড্ডুটা না খাওয়াইতে। আমরা কথা বলিতে বলিতে হঠাৎ অনেক জ্যেষ্ঠ ভ্রাতার নিদ্রা আসিয়া গেল, আর তিনি অজ্ঞান হওয়ার মতন ঘুমাইয়া পড়িলেন। ইহা দেখিয়া ভ্রাতৃজায়া আর আমি ভয় পাইয়া গেলাম। আমি চুপি চুপি মাতাকে ডাকিয়া আনিলাম। আমি মাতাকে সব কথা বলিলাম। আমার কথা শুনিয়া মাতা বলিলেন, যা গিয়া ইরফানকে ডাকিয়া আন। আমি যখন বড় জ্যেষ্ঠ ভ্রাতাকে ডাকিতে তাহার কক্ষে গেলাম, তখন কক্ষের ভেতরের কথাবার্তা শুনিয়া আমি কাঁপিয়া উঠিলাম। বড় জ্যেষ্ঠ ভ্রাতা জুহি ভ্রাতৃজায়াকে বলিতেছিলেন, এবার কেবল তানিশাকে মরিতে দাও, তাহার পর আমিও দেখিব অনেকের আবার কে বিবাহ দেয়। আমি অনেককে ভালো করিয়া চিনি, সে বিবাহ না করিয়া থাকিতে পারিবে না, আর যখন তাহার বিবাহ হইবে না তখন সে কোনো একটা ভুল কর্ম করিয়া বসিবে। তাহার পর মাতা তাহাকে গৃহ হইতে বাহির করিয়া দিবে। গ্রামের সকল লোকেরা তাহাকে ঘৃণা করিবে। এতে সর্পও মরিবে, আর যষ্ঠীও ভাঙ্গিবে না। কেহ জানিতেও পারিবে না যে এসব কিছু আমি করিয়াছি। অনিক আর লিজা আমার সৎ ভ্রাতা ও ভগিনী, কিন্তু পিতা মৃত্যুকালে ওদেরকে আমার সম্পত্তির ভাগ দিয়া খুব ভুল করেছিলেন। লিজাকে তো আমি কোনো সম্পত্তি পাইতে দিব না, কিন্তু যদি অনিকের বিবাহ হইয়া যায়, তাহার সন্তান হয়, তাহলে আমাকে তাহাকে সম্পত্তির ভাগ দিতেই হইবে। তাই আমি কোনো দিন তাহাকে সংসার করিতে দিব না। আমি তাহাকে আবার নেশা ধরাইয়া দিব, যেমনটা আগে ধরাইয়াছিলাম। তাহারা আরও অনেক কিছু বলিতেছিল, কিন্তু তখন আমার আর
আর হুঁশ ছিল না। আমি সব কথা মাতাকে গিয়া বলিয়া দিলাম। এসব শুনিয়া মাতার চক্ষু দিয়া বাড়িধারা পড়িতে লাগিল। ইরফান আমার পিতার প্রথম পত্নীর পুত্র ছিল। তিনি মৃত্যুবরণ করিলে পর পিতা আমার মাতাকে বিবাহ করেন। তাহার পর আমি আর অনেক ভ্রাতা জন্ম হয়, কিন্তু মাতা কোনোদিন আমাদের মধ্যে ভেদাভেদ করেন নাই। কে জানে বড় জ্যেষ্ঠ ভ্রাতার মনে এমন বিষজ্বালা জন্মাইল। তাহার সম্পত্তির লোভ এতটাই বৃদ্ধি পাইয়া গিয়াছিল যে তিনি দুইজন নিষ্পাপ কন্যাকে হত্যা করিলেন। একটা লাড্ডুতে অজ্ঞান হওয়ার ঔষধ মেশানো ছিল, আর একটা লাড্ডুতে বিষ। সেটা খাইলে অনেক জ্যেষ্ঠ ভ্রাতা অজ্ঞান হইয়া যাইতেন। তাহার প্রভাতে জ্ঞান ফিরিত, আর সেই বিষাক্ত লাড্ডু খাইয়া ভ্রাতৃজায়া মারা যাইতেন। ইরফান জ্যেষ্ঠ ভ্রাতা যদি সরাসরি অনেক জ্যেষ্ঠ ভ্রাতার ক্ষতি করিবার চেষ্টা করিতেন, তাহলে সবার সন্দেহ হইত। তাই তিনি খুব মাথা খাটাইয়া পরিকল্পনা করিয়াছিলেন। কিন্তু সত্যটা বেশি দিন চাপা থাকে না, একদিন না একদিন সেটা সম্মুখে আসিয়াই পড়ে। প্রভাতে যখন অনেক জ্যেষ্ঠ ভ্রাতার জ্ঞান ফিরিল, তখন মাতা তাহাকে সব কথা বলিলেন। মাতা নিজে থানায় গিয়া ইরফানের নামে সংবাদ দিলেন, আর গ্রামবাসীদের ডাকিয়া সমস্ত সত্যি কথা বলিয়া দিলেন। কারণ ইরফান জ্যেষ্ঠ ভ্রাতা দুটি নিষ্পাপ কন্যাকে হত্যা করিয়াছিলেন, যেটা অনেক বড় অপরাধ। কখনো কখনো অর্থের লোভ মানুষকে দিয়া এমন এমন কর্ম করায় যেটা তাকে অমানুষ বানাইয়া দেয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এটা একটা নতুন চ্যানেল। এই চ্যানেলটিকে তুমি যদি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে প্রতিনিয়ত এই ধরনের বিনোদনমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ।